বাংলাদেশে অনুপ্রবেশ করায় হিলি সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সামথিং রং। সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে 100 নারী সহ কমপক্ষে 500 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়। ডাক আসছে, দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রচন্ড হুমকির মুখে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। যুক্তরাজ্যের সতর্কবার্তা, সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই তারা একটা বিশেষ বৈঠক করেছে। সেনাপ্রধান বলছে যে সামনে একটা ক্রান্তিকাল আসছে। ডক্টর ইউনূস বলছে এই মুহূর্তে জাতির মধ্যে ঐক্যটা খুবই জরুরি। আর সকল আলোচনার মূল বিন্দুতে আপনি দেখেন ভারতের নাম বারবার উঠে আসছে। ভারতের আমজনতার কাছ থেকে বাংলাদেশ খুব বেশি যে রিস্কি সিচুয়েশন ফিল করবে বিষয়টা তা না। এখানে যে আমাদের যেই পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানে হয়তো এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো গোয়েন্দা তথ্য বা এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছে বা আন্তর্জাতিকভাবেও একটা দেশ অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করে, সেরকম হয়তো কোনো তথ্য এসেছে। দর্শক, এই মুহূর্তে দেশে বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার আশঙ্কা গতকালকে আমরা বলেছি, আবার এটা নিয়ে আমাদের বাংলাদেশ থেকেও বার্তা এসেছে। তবে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যে তথ্য আসছে সেখানে দেখেন ঘুরে ফিরে এই চিন্ময় কৃষ্ণা বাংলাদেশের এই মুহূর্তে হালগোড়া। আমার কাছে মনে হয় যে এই একটা ক্যারেক্টার থেকে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটার আশঙ্কা করছে। ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণা দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি আরও অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যদি দুয়ে জুয়ে চার মিলাইতে চাই, আপনি দেখেন টানা গেল আমাদের সেনাপ্রধানের সেই প্রথম আহ্বান থেকে সেনাবাহিনীর একটা বিশেষ বিবৃতির পর থেকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জায়গায় যে সতর্কবার্তাগুলো আসছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটিস দেখছি, রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস দেখছি, সেখান থেকে কিন্তু এটা মাথায় কাজ করছে আসলে দেশে কি ঘটতে যাচ্ছে। আর বরাবরই পার্বত্য অঞ্চল থেকেই কোনো ঘটনার উৎপত্তি ঘটবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আমাদের বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সূত্রগুলো বলছে বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব এবং আমাদের গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা আছেন তারা নজরদারি বাড়িয়েছে। এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে আমাদের বিজিবি। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের যেই সতর্কতা সেটাকেও সরকার গুরুত্বতার সহিত দেখছে। এর পাশাপাশি বাংলাদেশের 3 পার্বত্য জেলা চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি সেখানেও বিশেষ সতর্কতা, গোয়েন্দা নজর আরও আইনশৃঙ্খলার উন্নতিতেও কাজ করছে আমাদের সরকার। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে পরিস্থিতির অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতন ঘটনাও ঘটাতে পারে। এছাড়া চোরা গোপ্তা হামলারও আশঙ্কা রয়েছে। ইভেন হামলায় ব্যবহৃত হতে পারে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বা এর পরবর্তী বিভিন্ন থানাতে যেই ঘটনাগুলো ঘটেছিল, হামলা হয়েছিল, লুটপাট হয়েছিল, সেই লুটপাট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র, সেই সঙ্গে বড় ধরনের বোমা হামলারও আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটাকে জোরদার করছে সরকার। এক খুদে বার্তা আমাদের বিজিবি বলছে সীমান্ত নিয়েও সরকার খুবই কনসার্ন আছে। আপনার অলরেডি আজকে সীমান্তে বেশ কিছু ঘটনা আমাদের দেশ থেকেও ঘটানোর চেষ্টা করা হয়েছে। ফেনীতে বিলোনিয়া সীমান্তে আমাদের বাংলাদেশের অনেক যুবক তারা সেখানে একত্রিত হয়েছিল, ভারতের স্টাইলে তারাও সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে। আর আমাদের পুলিশ এবং বিডিআর সেখানে উপস্থিত ছিল। পুলিশ সদর দপ্তর থেকেও একটা বক্তব্য আসছে, বলা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যারা পুলিশের চৌকস অফিসার আছেন তাদেরকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমরা যদি দেখি বলা হচ্ছে যে সাইফুল হত্যাকাণ্ড সহ আরও বেশ কিছু ইস্যু। পুলিশের একটি সূত্র বলছে সারা দেশে ইস্কনের মন্দিরগুলোতে নজরদারি চলছে, কারা এতে অর্থায়ন করছে
তারও একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু করেছেন। একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তারও অনুসন্ধান চালানো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি একটা অস্থিতিশীল সিচুয়েশন সরকারের ভেতরে আপনার চলছে। এমনকি দেশের পরিস্থিতিকে মাথায় রাখলে এমনটাই কিন্তু আমরাও দেখি। ডাক আসছে, দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রচন্ড হুমকির মুখে শুধুমাত্র ভারতের কারণে। ভারত আর কোনো দেশে এই কাজটা করে না। কেন করে বাংলাদেশে? বিকজ তারা মনে করে বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন এখনো তাদের পকেটে আছে, দেয়ারফর দে ডু ইট। বাট এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং ভারতকে বলে দিতে হবে সুস্পষ্ট ভাষায়, if you want a relation, it has to be fair and square. There'll be no one-sided relation that they existed during the time of Prime Minister Sheikh Hasina, I mean former Prime Minister Sheikh Hasina. It has to be completely based on respect, dignity, and fair and square, terms. Otherwise, nothing gonna happen. মনে রাখবেন, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, বারবার বলছি, অনেক আগেও বলছি, ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলতে পারবে, খুব ভালো করে চলতে পারবে। We don't need their products, to be honest. এবং বরং তারাই আমাদেরকে দরকার, কারণ তাদের বাজার হচ্ছে আমরা। বুঝছেন? আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গ অলরেডি মার্কেট বসে গেছে, কেননা বাংলাদেশিরা সেখানে যায় না, এই জন্যই। আচ্ছা, আমি তারপরে এটা যদি ভারত যদি এগিয়ে আসে, তো ভারত এগিয়ে আসবে না, কেননা তাদেরকে 16 বছর নষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা, একদম তাদেরকে দেশের কর্তৃত্ব দিয়ে দিয়েছিলেন। এখন এই জায়গা থেকে তারা কিভাবে তারা ফিরবে? এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করতো। এরপরে আপনি দেখেন সেকেন্ড কান্ট্রি ছিল বাংলাদেশ, যার কাছ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দিত। বলে কিভাবে এমন লুক্রেটিভ মার্কেট আর কর্তৃত্ববান তারা বলতে পারবে না, এই জন্যই তাদের সমস্যা। এবং তাদের সিকিউরিটি কনসার্নে বাংলাদেশ নাম্বার 1। এই জন্য বলছি, বাংলাদেশ যদি ঠিক থাকে, ভারত আমাদের কাছে আসতে বাধ্য এবং আসবেই তারা। ভারতের প্রত্যেকটা জায়গায় তাদের দুশ্মন। সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া ভারতের কোনো বিকল্প নেই। বাট উই হ্যাভ টু শো দ্য গার্ডস। আমরা ঐক্য দেখিয়েছেন সরকারের আসিফ নজরুল এবং সরকারকে বলছি, অনতি বিলম্বে বারবার বলছি, উপদেষ্টা পরিষদ রিশাফল করুন। ভালো মানুষদেরকে উপদেষ্টা পরিষদে নেন। এই যারাদেরকে নিয়েছেন কমপক্ষে 6 থেকে 7 জন নট ফিট ফর দ্য পারপাস, দে আর কমপ্লিটলি আননেসেসারি, দে আর নট কম্পিটেন্ট এনাফ টু রান দিস গভর্নমেন্ট। আমাদের জন্য খারাপ সময় এখন আসেই নাই। আমি আপনাদেরকে বলি কেন আসে নাই, কখন আসবে জানেন? যখন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি বারবার কেন আমেরিকার কথা বলি, যারা রাজনীতি জানেন তারা জানেন কতটা ইম্পর্টেন্ট আমেরিকান সাপোর্ট। ফর এক্সাম্পল, কান্ট্রি লাইক বাংলাদেশ, দেখেন কানাডার মতো দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন। বলছেন, কানাডিয়ান জাস্টিন ট্রুডো 2 দিন আগে গেছেন আমেরিকা থেকে, কি বলছেন? বলছেন আপনি যদি ট্যারিফ আমাদের উপর এভাবে দেন, তা আমাদের অর্থনীতি ক্রাশ করে ফেলবে। বিকজ বেসড অন দ্য ইউএস, দ্য কানাডিয়ান, অ্যাটলিস্ট 60% কানাডিয়ান ইকোনমি ডিপেন্ডস অন দ্য ট্রেড দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাইট? উনি বলছেন তুমি যদি পারো না, তাহলে আমাদের 51তম স্টেট হয়ে যাও, অর্থাৎ আমাদের সাথে কানাডা মিলে আমি তোমাকে গভর্নর বানিয়ে দেবো। কতটা তুচ্ছ তাচ্ছিল্য এবং কতটা পাওয়ার উনার আছে আমেরিকার, বাইং পাওয়ার যেটাকে আমরা বলি, বা কনজিউমার পাওয়ার। পৃথিবীতে এমন নজিরবিহীন পাওয়ারফুল দেশ পৃথিবীতে একটা নাই আমেরিকার মতো। এজন্য বলছি যে আবেগের জন্য আমরা কথাবার্তা না বলি, আমরা যেন আমি আপনাদেরকে আবার বলি, ইন্টেলেকচুয়ালিটি, the lack of intellectuality in our politicians, in our political system is the cancer for us. We don't have intellectual people in our politics. That's the problem. That's killing us. এই জন্যই এই যে ইসকনের নিয়ে সমস্যাটা, আপনি জানেন, আমি যদি ক্ষমতা থাকতাম আজকে, আমি আমাকে দায়িত্ব দেওয়া হতো ইসকনকে ট্যাকল করার জন্য, আমি প্রথম 2 থেকে 3 সপ্তাহের ভিতরেই আমি এটাকে অ্যানালাইজ করে দেখতাম, ইসকন ইজ আ প্রবলেম, ইয়েস দে আর ট্রাবল মেকার, লেট ডু সামথিং। আমি হিন্দু সম্প্রদায়কে ডেকে এনে 10 কোটি 5 কোটি সাহায্য দিয়ে সারা পৃথিবীতে হেডলাইন করে দিতাম। দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের প্রতি ওনার ভালোবাসা দেখিয়েছেন, 3 দিন পরে ইসকন ব্যান্ড, বুম বুম। এটা এই জন্য বলি, উই নিড পলিটিশিয়ানস ইনটু দ্য গভর্নমেন্ট। ওই বিভিন্ন এনজিওতে কাজ করেছেন, দে হ্যাভ নো ইন্টেলেকচুয়ালিটি, দিস ইজ দ্য প্রবলেম। এই জন্যই তারা আজকের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর ইসকন কেন্দ্রিক এমন খারাপ সময় বাংলাদেশে আসার কোনো সুযোগই ছিল না। আমাকে দায়িত্ব দিতেন, আমি ইসকনকে একদম বাংলাদেশটাকে ভ্যানিশ করে দিতাম সিস্টেমেটিক্যালি, টাকা পয়সা সিস্টেম ইন্টেলিজেন্স আছে তাই দিয়ে। আপনারা কি করলেন? হঠাৎ তাকে গ্রেফতার করলেন। যে সারা বিশ্বে জাল বিস্তার করে বসে আছে, তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করাটা রাইট ছিল, বাট এটা ক্ষেত্র সৃষ্টি করতে পারেন নাই আপনারা। এর জন্য আজকে ইসকন কেন্দ্রিক এতটা হিউম্যান ক্রাই, হিউম্যান ক্রাই মানে তো বুঝেন, হইচই, এটা একটা ফ্রেজ, রাইট? আপনার ইংরেজিতে বলে। তো আপনার এতটা হইচই আছে শুধুমাত্র আপনাদের ইন্টেলেকচুয়ালিটির অভাব। আপনারা রাজনীতিবিদ না, আপনাদের এইটার কারণে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে। আর না, ইসকনকে ব্যান করলে এত দূরে এই ঘটনা কখনোই যেত না, যদি সনাতন ধর্মের প্রতি মানুষদেরকে আগ থেকে প্ল্যান করে ইন্টেলেকচুয়াল সিস্টেমে আগ থেকে নিয়ে এসে তারপরে ব্যান করে দিতেন। আপনারা তো সব দিক দিয়ে দূরে ঠেলে দিয়ে হঠাৎ এই কাজটা করেছেন। দ্যাটস দ্য প্রবলেম স্টার্টেড, বাট ইভেন্চুয়ালি ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন, বিকজ দ্যাট দ্য ক্যান্সার ফর আওয়ার কান্ট্রি সোসাইটি। দে আর নট রিলিজিয়াস অর্গানাইজেশন, দে আর পলিটিক্যাল অর্গানাইজেশন। এবং তারা ইসকন, দেখেন দুটো জিনিস, এখন আসি আমি, আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে। আচ্ছা, গেল একটা, আমি বলে দিলাম এটা গেল ঐক্যের ব্যাপারে। দেখেন এখানে কি হয়েছে, ধরুন এখানে দেখেন ভারতীয়রা তারা কিভাবে এক্সিকিউট করেছে, কোন জায়গায় আঘাত করলে বাংলাদেশকে আঘাত করা যাবে। তারা কি করছে, নিয়ে আসছে সাম্প্রদায়িকতা, সেকেন্ড টার্ন ইসলামাইজেশন। সাম্প্রদায়িক সমস্যা আর ইসলামাইজেশন, এই দুইটা দিয়েই বাংলাদেশকে গায়েল করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় সরকার, বর্তমানে বা আওয়ামী লীগ। তারা এটা আগ থেকে করেছে বা এখন তারা করে যাচ্ছে। আচ্ছা, তারা ইসকনকে দিয়ে সাম্প্রদায়িক কেওস সৃষ্টি করার চেষ্টা করেছে। সারা বিশ্বে বলেছে বাংলাদেশ একটা উগ্রপন্থী। বাংলাদেশে সমস্যাটা হচ্ছে কি, বাংলাদেশে আপনার সাম্প্রদায়িকতা আছে, অথচ পৃথিবীর সবচেয়ে বড়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।